স্বাস্থ্য সংবাদ পডকাস্টে আপনারা দেখছেন বহু প্রসিদ্ধ মেডিকেল প্র্যাকটিশনারদের সাথে সাক্ষাৎকার। থাকছে ডায়াবেটিস, কিডনির সমস্যা, ক্যান্সার এবং ছোট বড় নানা শারীরিক সমস্যার প্রতিকারের আলোচনা। নমস্কার, স্বাস্থ্য সংবাদ পডকাস্টে আপনাদের স্বাগত। আমাদের জন্মগত মুখমণ্ডলের ত্রুটি বা যে কোনো কারণবশত অর্জিত ত্রুটি আমাদের আত্মবিশ্বাসের অভাব ঘটায়। আবার কখনো কখনো এই ত্রুটিগুলি বৈবাহিক সম্পর্ক বা যোগাযোগের ক্ষেত্রেও বড় বাধা সৃষ্টি করে। কিন্তু এই সমস্যাগুলিরও সমাধান রয়েছে। আর সেই বিষয়ে কথা বলতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি স্বনামধন্য ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, ওরাল অঙ্কো সার্জন এবং ওরাল কসমেটিক সার্জন ডক্টর অনির্বাণ সেনগুপ্তকে। ডাক্তারবাবু, আমাদের পডকাস্টে আপনাকে নমস্কার। স্বাগত। প্রথমেই যেটা জানতে চাইবো যে মুখমণ্ডলের বিকৃতি বা ত্রুটি, এইগুলি বলতে আমরা ঠিক কোন কোন ত্রুটি বা বিকৃতির কথা বুঝবো? দেখুন, একেবারে ছোটবেলা থেকে একটা বাচ্চা যখন জন্মায় তখনই এটা স্টার্ট হয়। ফার্স্টে ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট, মানে গ্রাম বাংলার ভাষায় যেটাকে বলে গন্ডা কাটা, মানে ঠোঁটটা কাটা থাকে, টাগরাটা কাটা থাকে, এগুলো থাকে। ট্রিটমেন্ট স্টার্ট হয় কিন্তু তখন থেকেই, একদম জন্ম হওয়ার পরে যদি কোনো বাচ্চার এরকম হয়, তারপরে বাচ্চাটা আস্তে আস্তে বাড়তে থাকে বয়সের সময় অনুযায়ী। এবার এইটা একটা গেল। তারপরে যেটা হয় যে ডেভেলপমেন্টাল অ্যানোমালিস, মানে ধরুন উপরের চোয়ালটা কারোর অত্যন্ত উঁচু, সবসময় দাঁত বেরিয়ে থাকে, নিচের চোয়ালটাও উঁচু, আকৃতির মুখ, এর জন্য বিভিন্ন অপমানের বা বিভিন্ন লাঞ্ছনার ফেস করতে হয় বিভিন্ন পেশেন্টের ডিপোজিশন থেকে বা তাদের এক্সপেরিয়েন্স থেকে আমি বলছি। কিন্তু যখনই তাদের মুখটাকে রাতারাতি চেঞ্জ হয়ে যায় তখন সেই লোকগুলোই তাদের অ্যাডমায়ারার হয়ে যায়, প্রশংসা করে। তাই জন্য বলে রাখি, জীবনটাকে জীবাশ্ম করে ফেলে কোনো লাভ নেই। আবারও বলছি, জীবনটাকে জীবাশ্ম করে ফেলে কোনো লাভ নেই। যেমন তার প্রবলেম আছে, আধুনিক সায়েন্সের সাহায্যে সেটাকে তার সলিউশন করাটাই হচ্ছে বুদ্ধিমত্তার কাজ। একদম একদম। এরপরে আপনি যেটা বললেন যে ধরুন আর কি কি ডিফর্মিটি হতে পারে, ধরুন নিচের চোয়ালটা এগোনো হতে পারে, উপরের চোয়ালটা এগোনো হতে পারে, দুটো চোয়ালই এগোনো হতে পারে, নাকটা বাঁকা হতে পারে, অস্বাভাবিক কারুর চিন কম হতে পারে, বা একটা বলে রাখি ট্রেচার কলিন সিনড্রোম, যেটা আমরা রিসেন্টলি অনেকগুলো কাজ করেছি এর উপরে। একটা এনজিও আমাদের রেফার করেছে, তো সেখান থেকে যেটা বলা যায় যে মানুষের মুখটা পুরো পাখির ঠোঁটের মতো, মানে একদম আকৃতির, সেখান থেকে মানুষকে আবার তার হাসি মুখ ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। আগের ছবি বা পরের ছবি দেখলে বোঝাই যায় না যে সেই মানুষটিই ওরকম ছিল। এরপরে আসি মুখমণ্ডলের ডিফর্মিটি থেকে, যেটা বলা যায় যে ধরুন মুখটা অসম্ভব চওড়া, বা ধরুন মুখে অত্যাধিক ফ্যাট, মানে এক্সেস ফ্যাট ডিপোজিশন। তারপরে মধ্যবয়সী যেটা আছে, বিশেষ করে মহিলারা আমার ক্লায়েন্ট, বেশি ক্লায়েন্ট ওরা, তো ওদের যেটা দেখা যায় যে প্রচণ্ডভাবে মিড এজ একটা সমস্যা আছে, যেমন বেশি ফ্যাট ডিপোজিশন, মুখে বিভিন্ন দাগ, এগুলোরও চিকিৎসা ম্যাক্সিলোফেশিয়াল সার্জারির মধ্যেই হয়। আর রাইনোপ্লাস্টি যেটা বলবো, যে নাক বাঁকা অবস্থায় সেখান থেকে নাকটাকে আবার সুন্দর করে দেওয়া যায়। তবে সেফ যেটা হচ্ছে, আগে পেশেন্টকে আমরা দেখিয়ে দিই যে ট্রিটমেন্টের আগে তার মুখের অবস্থা কিরকম থাকবে। আরেকটা যেটা বিকৃতি, সেটা হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মুখের বিকৃতি, বা কেউ কোনো একটা আঘাত পেল সেটা বিকৃতি। মোটামুটি আমরা আরেকটা যেটা লাস্ট বলবো, যে বিকৃতির ক্লাসিফিকেশনের মধ্যে, যে ধরুন কোনো একটা টিউমার হলো, সেই থেকেও মুখের বিকৃতি হতে পারে। একদিকের মুখটা বেড়ে গেল, আরেক দিকের মুখটা কমে গেল, সেটাও হতে পারে। মোটামুটি আমরা সবগুলোই বললাম আর কি। আর ছোট বয়সে যেটা ক্লেফট হয় সেটা শুধু ঠোঁটে বা টাকরায় হয় না, সেটা অনেকগুলো জায়গাতেই হতে পারে। যেমন থুতনিতে ক্লেফট হতে পারে, চোখের নিচে ক্লেফট হতে পারে, নাকে ক্লেফট হতে পারে, সেগুলোকে একসঙ্গে সব কলবোমা বলে। তো এই জিনিসগুলো হতে পারে। তাই জন্য এগুলো সলভ করতে যেটা দরকার পড়ে সেটা হচ্ছে রিসেন্ট স্টাডি। এগুলো যদি কেউ রিসেন্ট স্টাডি না করে, তাহলে রিসেন্ট যে পেশেন্টকে যে পরিষেবা দেওয়াটা, সেটা একদম রিসেন্ট এবং লেটেস্ট যেটা পরিষেবা, সেটা দেওয়া সম্ভব হবে না। তাই জন্য আপনাকে সরস্বতী দেবীর আরাধনা রোজ করতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এত বড় একটা বিষয় যখন আপনি
স্পেশালাইজেশন করছেন তখন তো আপনাকে সেটাতে রেগুলার একটা দরকারি ঘষা মাজার। আচ্ছা, আর আমরা একটা জিনিস শুনি জেনিওপ্লাস্টি বা রাইনোপ্লাস্টি, অর্থাৎ রাইনোপ্লাস্টি বোধহয় নাকের চিনের নাকে আচ্ছা, শুধু নাকেরই। নাকের আর চীনের সেটা হচ্ছে বলে জেনিওপ্লাস্টি। হুম। চীন যেটা বা থুতনির যেটা অগমেন্টেশন বা সেটাকে রিকনস্ট্রাকশন, সেটাকে বলে জেনিওপ্লাস্টি। তা আগে আমরা আসি রাইনোপ্লাস্টিতে। রাইনোপ্লাস্টিতে আপনার ধরুন নাকের যে মাঝখানে যে অংশটা থাকে সেটাকে নাকের নাসাল বোন বলে। হুম। এবার তার পাশে যে দুটো থাকে মানে ধরুন এরকম মানে এই জায়গাটায় ওটা ল্যাটারাল কার বলে ওটাকে। এবার অনেকের নাক ভোঁতা হয়, সেক্ষেত্রে আমরা কি করি, মাঝখানের যে বোনসটা ওটাকে আমরা বাড়িয়ে দিয়ে সেটাকে আমরা তুলে দিয়ে নাকটাকে টিকালো করে দিই। এবার সেই বোনসটা কোথা থেকে নেওয়া হয়, অনেকগুলো জায়গা থেকে নেওয়া হতে পারে। সেটা ইলিয়াক ক্রেস্ট থেকে নেওয়া হতে পারে, থুতনি যদি কারোর বড় থাকে সেখান থেকে নেওয়া হতে পারে, বা আর্টিফিশিয়াল অনেক কিছু আছে সেখান থেকেও নেওয়া যেতে পারে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, মানে ধরুন যেখান থেকে নিচ্ছেন বোনটা, তাহলে সেইখানেও তো একটা ক্ষত সৃষ্টি হচ্ছে, বা সেটা সেই জায়গাটাও তো, মানে আপনি যদি থুতনি থেকে বলছেন যেটা বড় ম্যাডাম থাকে। এগুলো সবই হয় ভেতর থেকে, ক্ষত সৃষ্টি হওয়ার কোনো ব্যাপার নেই। এগুলো যেগুলো বাইরে কোনো স্কার হয় না, আচ্ছা, এগুলো যেগুলো হয় আমরা যেটা করি রেগুলার সেগুলো সব ভেতর থেকে হয়, মুখের ভেতর থেকে। মুখের ভেতরে মিনিমালি ইনভাসিভ পদ্ধতি, যে আচ্ছা, পদ্ধতিটায় আপনার কোনো বাইরে থেকে দেখে সেই মেয়েটির হাজবেন্ড বা সেই ছেলেটির ওয়াইফও বুঝতে পারবে না যে ভেতর থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এইরকম ভাবে হুম। জিনিসটা হয়। আচ্ছা, এবার যেটা আপনার কাছে জানবো স্যার, সেটা হচ্ছে যে ক্যান্সারের ট্রিটমেন্টও আপনি করেন, হুম। বা কোথাও যদি মুখমণ্ডলে ক্যান্সারের, মানে ক্যান্সার হয়ে থাকে, তাহলে সেখানেও আপনি অপারেশন করছেন। করার পরে সেইখানে একটা ক্ষত সৃষ্টি হচ্ছে, বা মুখমণ্ডলে ক্যান্সারের ক্ষেত্রে তো বেশিরভাগই হয়তো একটা পোর্শন বাদ, সেই জায়গাটার আপনারা কিভাবে আবার রিকনস্ট্রাক্ট করেন বা রিকভার করেন জায়গাটা? দেখুন ক্যান্সারের এই ব্যাপারটা আমাদের কাছে এটা চ্যালেঞ্জ থাকে পেশেন্টকে তার কোয়ালিটি অফ লাইফটা বহুদিন দেয়া। যে পেশেন্ট 2 বছর বাঁচত বা 6 মাস বাঁচত তাকে 10 বছর বাঁচিয়ে নিয়ে যাওয়া বা 5 বছর বাঁচিয়ে নিয়ে যাওয়া সুস্থভাবে, এটাকে বলে QOL, কোয়ালিটি অফ লাইফ। হুম। এবার ধরুন কারোর ম্যান্ডিবল মানে লোয়ার জতে ক্যান্সার হলো, ক্যান্সারের কতগুলো সাইন আছে মানুষ কেন বোঝে না এগুলো আমি বুঝতে পারি না। আমি বিভিন্ন জায়গায় বক্তৃতাতেও আমি বলেছি এর আগে, বা অ্যাওয়ারনেস প্রোগ্রামেও বলেছি, সরকার বা বেসরকারি অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলোতে আমি বিভিন্ন জায়গায় বলেছি যে আপনার ক্যান্সারে হওয়ার আগে বহুবার অ্যালার্মিং দেয়, আচ্ছা। বহুবার। যেমন ফার্স্ট যেটা হচ্ছে আপনার ছোট একটা আলসার থেকে স্টার্ট হয়, মানুষ তখন কি করে লোকাল দোকানে যায়, ওষুধের দোকানে। আর এই ওষুধের দোকানের বেশ কিছু, আমি সবাইকে বলবো না, বেশ কিছু লোক আছে যারা ক্ষতি করছে। এটা সরকারের উচিত ব্যাপারটাকে দেখা, প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বন্ধ করা। যদি লন্ডনে হতে পারে, লিডসে হতে পারে, ইউএসএতে হতে পারে যে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ পাওয়া যাবে না, তাহলে ওয়াই নট ইন ইন্ডিয়া? প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বন্ধ করতে হবে। এবার সেখান থেকে লোকাল কিছু পেইন কিলার বা মেডিসিন নিয়ে বা কিছু মলম লাগিয়ে হয়তো তা সাময়িকভাবে কমে, কিন্তু যে কোনো একটা আনওয়ান্টেড আলসার বা হোয়াইটিশ প্যাচ শরীরের যে কোনো জায়গায় হোক না কেন, প্রথমে তার হিস্টোপ্যাথোলজি এক্সামটা খুব খুব জরুরি। এটা আমরা বহুবার বলে এসেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রোগ্রামে, আপনাদের মতো বিভিন্ন পডকাস্টে বা হচ্ছে কোনো ন্যাশনাল টিভি চ্যানেলে আমি বহুবার বলেছি যে ইউ হ্যাভ টু ডু দ্য এক্সামিনেশন। বা আমি ছাত্রদের পড়ানোর সময়ও বলি ইউ হ্যাভ টু ডু দ্য এক্সামিনেশন, আদারওয়াইজ হাউ ক্যান ইউ এটা আইডেন্টিফাই যে হোয়াট ইজ দ্যাট, তার প্রকৃতিটা কি। চোখ থেকে দেখে আমি একটা বলে দিলাম সেটা তো মানে আপ্তবাক্য করে রাখলে হবে না, আমাকে খাতা কলমে দেখতে হবে সেটা জিনিসটা কি। তো সেটা হিস্টোপ্যাথোলজি এক্সামের মাধ্যমে জানতে পারা যায় ওটা ক্যান্সার না প্রি ক্যান্সার। এবার ধরুন প্রি ক্যান্সার যদি হয়, প্রি ক্যান্সারের মধ্যে অনেক কিছু আছে, লিউকোপ্লাকিয়া, এরিথ্রোপ্লাকিয়া, লিউকোপ্লাকিয়া উইথ অ্যাটিপিয়া, উইদাউট অ্যাটিপিয়া। এই ব্যাপারগুলো হচ্ছে ক্যান্সারের কত কাছাকাছি তারা, মানে কতটা তাড়াতাড়ি তারা ক্যান্সার হয়ে যেতে পারে আর কি, ওগুলো সব প্রি ক্যান্সার, মানে ক্যান্সার ইজ নট নকিং অ্যাট দ্য ডোর। তো সেই সময়ে এখনকার দিনে অনেক ভালো ভালো চিকিৎসা বেরিয়ে গেছে, মেডিসিন বেরিয়ে গেছে, যার সাহায্যে এবং লেজারের সাহায্যে ওই যে হোয়াইটিশ প্যাচ, লেজার বা অন্য যন্ত্র বা যে কোনো একটা কিছুর সাহায্যে ওটাকে বার করে দেওয়া সম্ভব। ওগুলোকে পুষে রেখে ওপর থেকে মলম লাগিয়ে আরো পান সুপুরি দোক্তা বা হচ্ছে সিগারেট খেয়ে, হ্যাঁ, কোনো লাভ নেই। হ্যাঁ, এগুলো ভুলে থাকার, হয়তো ভুলে থাকতে পারে মানুষ কিছুটা সময়, কিন্তু এগুলোকে আমি তো আপনাদের মাধ্যমে আমি গভর্নমেন্টকেও রিকোয়েস্ট করছি এগুলোকে ইমিডিয়েটলি বন্ধ করা উচিত।
মানে এর জন্য ক্যান্সার বেড়ে যাচ্ছে না। একদমই একদম। বিটেল নাট এটা আরো ডেঞ্জারাস, সুপারি হুম হুম। সুপারি আরো ডেঞ্জারাস। লোকে আমি দেখেছি বিভিন্ন গ্রামে ক্যাম্প করতে গিয়ে, এখন আর সময় হয় না, 10-12 বছর আগে ক্যাম্প করতে গিয়ে দেখেছি যে বাড়ির মায়েরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওই গালে সুপারি পরে বসে থাকে। এইটা খুব ডেঞ্জারাস, ভেরি হ্যাঁ, এইটা ডেঞ্জারাস। একটু আমাদের ভালো করে বলুন যে সুপুরি থেকে কি করে ক্যান্সারের। সুপুরি থেকে দু রকম কারণে হয়। সুপুরি থেকে একটা কেমিক্যাল সিক্রিট হয় হুম যেটা ক্যান্সারের কারণ লোকাল টিস্যুকে, কারণ আমাদের মুখের যেটা ওরাল মিউকোসা থাকে সেই মিউকোসাটা প্রচন্ড পাতলা, কিন্তু আপনার চামড়া বা স্কিনে যে লেয়ারটা থাকে সেটা একটা মোটা, মানে একটা লেয়ার এক্সট্রা থাকে আর কি স্কিনে। তো এই ওরাল মিউকোসায় যদি কোনো আপনার ইরিটেশন হয়, সুপুরিটা শক্ত, সেখানে একটা ঘষা খেয়ে একটা আলসার হতে পারে, সেটা দীর্ঘদিন ধরে উনি খাচ্ছেন তার জন্য হতে পারে। আর সুপুরি থেকে লালার সঙ্গে মিশে ইটসেলফে কেমিক্যাল বেরোয় যেটা আমাদের শরীরের পক্ষে খারাপ, আচ্ছা সেখান থেকে ক্যান্সার হতে পারে, সেখান থেকে জায়গাটাকে নষ্ট করে দেয় আর কি। তার পিএইচ, মানে আমাদের লালাতে যে পিএইচ থাকে তার থেকে পিএইচটা পরিবর্তন করে সেখান থেকে একটা ঘা বা আলসার তৈরি হয়। এটা বহুদিন থেকে গেলে সেখান থেকে ক্যান্সার হয়। এছাড়া আপনারা জানেন যে সিগারেটের প্রত্যেকটা প্যাকেটের উপরে প্রচুর ছবি থাকে, আমরা যে ক্যান্সার অপারেশন গুলো করি তার ছবি থাকে, তো তাও দেখি লোকে সিগারেট খায়। এমনকি আমার কাছে অপারেশন করানোর পরেও মানে 100 জনের মধ্যে হয়তো 1-2 জন এরকম হয়। ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আসে তাদের সংখ্যা খুবই কম, মানে বাইরে থেকে যারা আসছে আরো, তারা সিগারেট, তারপরে হচ্ছে আপনার খৈনি, এগুলো প্রচন্ডভাবে খায়। এবার আপনি যে কোশ্চেনটা করলেন, ক্যান্সারের কারণটা আমি বললাম, এবার আমরা কিভাবে অপারেশন করি। হুম তা আমাদের চ্যালেঞ্জ থাকে হচ্ছে কোয়ালিটি অফ লাইফটাকে তার বেটার করা। পেশেন্টের মুখটা যে বন্ধ হয়ে গেছিল ক্যান্সারে, বা যে ব্যথা হচ্ছিল, মুখের একদিকটা ফুলে গেছিল, লাম্প ছিল, বা জিভটা অসাড় হয়ে গেছিল, এটাকে ঠিক করা। এটা কিভাবে? আমরা হেমিম্যান্ডিবুলেক্টমি করি, মানে যেখানে নিচের জয়ের একটা সাইডে ক্যান্সার হয় সেটাকে কেটে বাদ দিই, গালটা যেখানে হয় সেখানটাও কেটে বাদ দিই, বাদ দিয়ে বুকে একটা মাসেল আছে, সেটা ঈশ্বরের দান, পেক্টোরালিস মেজর। পেক্টোরালিস মেজর মায়োকিউটিনিয়াস ফ্ল্যাপ দিয়ে, সেটাকে আমরা অ্যাটাচ ফ্ল্যাপ বলে এটাকে, এটা দিয়ে আমরা হচ্ছে তৈরি করে দিই। আরেকটা হচ্ছে পেক্টোরালিস মেজরের সঙ্গে ডেল্টোপেট্রোসাল ফ্ল্যাপ বা ডিপি ফ্ল্যাপ যেটাকে বলে, সেটা দিয়ে ভেতরের গালটা তৈরি করে দিই। পেশেন্ট মুখ খুলতে পারে। এমনও পেশেন্ট আমার কাছে বলবো না, আমাদের টিমের কাছে ক্যান্সার অপারেশন করেছে, ধরুন 6 বছর, 7 বছর, 10 বছর ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এদের চেক আপে থাকতে হয়। এবার আমরা এই টিস্যুটা যে কেটে বাদ দিলাম সেটাকে আমরা ওটির মধ্যেই ফ্রোজেন বায়োপসি করতে দিই। আচ্ছা কেন এটা ফ্রোজেন বায়োপসি সম্বন্ধে অনেকেই অবহিত নয় হ্যাঁ, কলকাতায়, একদম। আপনিও হয়তো শোনেননি এই টার্মটা। আপনি কেন, অনেকেই হয়তো হ্যাঁ, যারা হ্যাঁ। এটা নিয়ে গবেষণা করে তারাও হচ্ছে অবহিত নয়। সেটা হচ্ছে এটা একটা রিসেন্ট টার্ম। এই ফ্রোজেন বায়োপসির মাধ্যমে 1 ঘন্টার মধ্যে জানা যায়, একটা একটা ইনটিউশন করা যায় যে এটা ক্যান্সারের স্টেজটা কি আছে। তো তেমন ভাবে আমরা তখনই নেক ডিসেকশন, মানে গলাতেও সেই ক্যান্সারের জীবাণু গেছে কিনা, সেই নেক ডিসেকশনের মাধ্যমে গলা থেকে যে লিম্ফ নোডগুলো আছে বা আপনার গ্ল্যান্ডগুলো আছে যেগুলো অ্যাফেক্টেড, সেগুলোকে আমরা ওয়াশ করে দিই। এর ফলে কি হলো, পেশেন্টের লাইফের লংজিভিটি অনেক দিন বেড়ে গেল। এরপরে আমরা স্টেজ বিচার করি, স্টেজ 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত আরো বেশি আছে। এবার যদি 4 হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে রেডিওথেরাপি দিতে হবে। যে স্টেজের উপর বিচার করে আপনাকে কেমো রেডিও দুটো দিতে হতে পারে, বা স্টেজের উপর বিচার করে শুধু কেমো দিতে হতে পারে, বা ইমিউনোথেরাপি আছে, এখন নতুন বেরিয়েছে ইমিউনোথেরাপি, সেটাও দিতে হতে পারে। ক্যান্সার অপারেশন ক্যান্সার করেই কিন্তু এটা শেষ নয়। তার আগে, ক্যান্সার অপারেশনের আগে বায়োপসি করা হয়, হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সাম যেটাকে বল। এবার হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামের পরে আপনার পেট সিটি করা হয়, পজিট্রন এনহ্যান্সড টোমোগ্রাফি। সেই পজিট্রন এনহ্যান্সড টোমোগ্রাফি মানে পেট সিটি স্ক্যান, কম্পিউটেড টোমোগ্রাফি, পজিট্রন এনহ্যান্সড টোমোগ্রাফি, কম্পিউটেড টোমোগ্রাফি। পুরো কথাটা হচ্ছে পেট সিটি। পেট সিটির সঙ্গে আমরা পুরোপুরি সবাই মানে অভ্যস্ত। পেট সিটির মাধ্যমে আগে দেখে নেওয়া হয় তার এসইউবি মার্ক কত আছে, বা হচ্ছে তার কতগুলো গ্ল্যান্ড এফেক্টেড। তারপরেও আমরা দেখে নিই, সেখানেই ক্যান্সারের সাফল্য, যে আগে তোমার এতগুলো গ্ল্যান্ড এফেক্টেড ছিল, এখন তুমি দেখো অপারেশনের পরে এতগুলো গ্ল্যান্ড এফেক্টেড। 25টা হয়তো আগে ছিল, অপারেশনের পরে এখন হয়তো নেই, বা 1-2 আছে।
সেখানেই হচ্ছে অপারেশনের সাফল্য এখান থেকেই পাওয়া যায়। তো পুরো অঙ্ক, এটা পুরোটাই অঙ্ক। একদম। এবার ধরুন আপনার বর্ডারেরও মাপ দেয়া আছে পুরো, এগুলো পুরো ব্রিটিশদের বই থেকে পুরো নেওয়া হয়েছে। সেখানে পরিষ্কার বলে দেয়া আছে যদি বর্ডারে এত মিলিমিটার থাকে বা কোনো একটা মার্ক থাকে, সেক্ষেত্রে তোমাকে কেটে বাদ দিতে হবে, পুরোপুরি বলা আছে এই ব্যাপারে। হ্যাঁ, এবার যদি দেখা যায় বায়োপসিতে সেটা না আসে, কিছুটা কম দেয়া হয়েছে, তাহলে সেখানে সেটা বাদ দিতে হবে। আচ্ছা। যেটা কোনো ক্যান্সারের অপারেশনে আমি সবসময় বলি আমার টিমকে, আমি নিজে যেটা করি, ক্যান্সার অ্যাফেক্টেড কোনো সেলের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয়। যেমন আমাদের ভারতের বর্ডারে যেমন কোনো একটা দুশ্মনের সঙ্গে আমাদের ভারতীয় সোলজাররা কোনো আপোষ করে না, নিজেদের জীবন বিপন্ন করে, ঠিক আমরাও তেমনি ক্যান্সারের সেলের এগেনস্টে ওরকম ভাবেই আমরা লড়ে যাই, এবং যতটা তার ভাইটাল অর্গানকে বাঁচিয়ে করা যায় আমরা সেইভাবে করি এবং এইভাবে রিকনস্ট্রাকশন করি। আচ্ছা, এই রিকনস্ট্রাকশন যে স্যার করছেন তারপরে কিছু কি মানে রেস্ট্রিকশন বা কিছু থাকে? দেখুন, একটা পেশেন্টের ক্যান্সার হয়েছে, বহু আগে যেটা হতো কি যে ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার, বাট এখন ক্যান্সার হ্যাজ 100% অ্যান্সার ইফ ইট ইজ ডিটেক্টেড ইন প্রপার টাইম, ইন প্রপার ওয়ে। এবার যদি ধরুন কেউ একটা মানে লেট স্টেজে আমার কাছে এসে বললো যে আমাকে অপারেশন করে দিন, আমি তো সেখানে কোনো আশা দেখছি না। সেখানে যদি আশা না দেখি আমি শুধু শুধু তাকে কাটাছেড়া করবো কেন? সেক্ষেত্রে অন্যভাবে ব্যাপারটা হয়, রেডিওলজি, রেডিওথেরাপি, হ্যাঁ, মাধ্যমে ব্যাপারটাকে কিছুদিন নিশ্চয়ই ভালোভাবে পেশেন্টকে বাঁচিয়ে রাখা যায়। আচ্ছা, পেশেন্টের অ্যাওয়ারনেসটা মেইন। একদম আগে প্রাণটা হ্যাঁ, ক্যান্সারের জন্য পেশেন্টের অ্যাওয়ারনেসটা মেইন থিং। যে পেশেন্টদের নিজেদের আগে সচেতন হতে হবে যে আমার বডিতে এখানে একটা হোয়াইটিশ প্যাচ বেরিয়েছে, আমি সেটাকে পুষে না রেখে আমি যে ডাক্তারবাবু এই কাজটা করে, এখন আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের প্রান্তরে প্রান্তরে পৌঁছে গেছে মোবাইলে যে কে কাজ একদম। করছে কে না করছে সবকিছু বলবে, তো সেখানে এসে তার কনসালটেশন করতে হবে, কনসালটেশন করে দেখতে হবে কি আছে ব্যাপারটা। আচ্ছা, এবার একটা প্রশ্ন করি আপনাকে। আপনি যেরকম বললেন যে অনেক পেশেন্টই আছে যারা মানে আপনার হাতে অপারেশন তারপরেও তিনি আবার স্মোক করছেন, পান খাচ্ছেন। এটা খুব একটা ইম্পর্টেন্ট হ্যাঁ, কোশ্চেন আপনি তাদের জন্য করলেন। আপনি কি বলবেন? তাদের কি জন্য করেন? নির্দিষ্ট প্যাচ আছে, আচ্ছা, আমেরিকান ইম্পোর্টেড প্যাচ, আচ্ছা, ইউএসএ ইম্পোর্টেড প্যাচ আছে। সেই প্যাচটা নির্দিষ্ট সময় অনুযায়ী লাগালে বা ধরুন কিছু ওষুধপত্র আছে, সে সিগারেট দেখে ঘেন্না পাবে বা টোবাকো দেখলে ঘেন্না পাবে, এটা পুরোপুরি ট্রিগারিং করে মানুষকে যে নট টু টেক দ্যাট সিগারেট অর নট টু টেক দ্যাট টোবাকো। আচ্ছা, আচ্ছা, মানে এইটা এরকম পেশেন্টের হ্যাঁ, ক্ষেত্রে আপনারা আমরা এটাই প্রেসক্রাইব করি এবং তার ওয়েট এবং বডি ওয়েট দেখে আমরা সেটাকে প্রেসক্রাইব করে দিই যে এই প্যাচ এতদিন এইভাবে ইউজ করতে হবে। আচ্ছা, এটা সব থেকে অসুবিধা হয় ধরুন বয়স্ক লোকদের ক্ষেত্রে। বয়স্ক লোকরা প্রথমেই এসে মানে সেই একটা বাঙালি সেন্টিমেন্ট আছে না, হ্যাঁ বাবা তুমি করে দিলেই ঠিক হয়ে যাবে অপারেশন, এরকম যেমন একদম, জেঠিমা একদম। দিদিমারা বা ঠাকুমারা বলে। এবার ওনাদের এইটাই কাউন্সিলিং আমরা করি পজিটিভলি যে আপনাকে কিন্তু এটা ইউজ করতে হবে, এখানে আমার কোনো অলৌকিক ক্ষমতা নেই। আপনারা যাদেরকে দেখছেন মিডিয়ার মাধ্যমে তারা এই প্রসেসের মাধ্যমেই করে এসছে, তাহলে আপনি ইউজ করলে তখনই ভালো রেজাল্ট পাবেন, না হলে পাবেন না। ঠিক, ঠিক, তা তো ঠিক, ইউজ না করলে আর হুম। কি করে। আচ্ছা স্যার, এবার একটা জিনিস আপনার কাছে জানবো, সেটা হচ্ছে ক্যান্সার ধরুন কোনো যদি অবিবাহিত ছেলে বা মেয়ের ক্ষেত্রে হয়, সেই ক্ষেত্রে তো তার মুখমণ্ডলের মানে মুখের যদি অপারেশনে কোনো বিকৃতি হয়, মানে সেটা তো তাদের মানে সামনে ধরুন কারোর বিয়ে ঠিক হচ্ছে বা কিছু, এই ক্ষেত্রে তো সমস্যার সৃষ্টি করে। এরকম পেশেন্ট আপনাদের কাছে কি আসে? এসছে, আমরা তখন লোকাল ফ্ল্যাপ দিয়ে প্রথমে করার চেষ্টা করি যাতে তার যতটা ক্যান্সার সেল আমরা রিমুভ করে লোকাল ফ্ল্যাপ মানে যেখানে ক্যান্সার হয়েছে তার আশেপাশের ফ্ল্যাপ দিয়ে সেটাকে ঢাকার চেষ্টা করি ঠিকঠাক করে, সেটাকে কেটে দেওয়ার পর। ক্যান্সারের সেলের সঙ্গে তো কোনো কম্প্রোমাইজ নেই, সেক্ষেত্রে লোকাল ফ্ল্যাপ দিয়ে করার চেষ্টা করি, কিন্তু সেখানে রিকারেন্স হওয়ার চান্স আছে ভবিষ্যতে, আচ্ছা, সেটাও লিখে দেওয়া হয়।
একটা অপারেশনের আগে আমরা পুরোপুরি তাকে কাউন্সেলিং করার সময় লিখিতভাবে পয়েন্টগুলো জট ডাউন করি প্রেসক্রিপশনে, এবং আমিও আমার জুনিয়রদের বলি তোমরা তোমার প্রেসক্রিপশনে সমস্ত কিছু লিখবে। পেশেন্ট কি জিজ্ঞেস করছে, তুমি কি উত্তর দিচ্ছ। এতে কি হয়, পেশেন্ট যখন বাড়িতে যায় তার কাছে তো ডাক্তারবাবু থাকে না, তার এই প্রেসক্রিপশনটাই কিন্তু ডাক্তারবাবু। আমি এমনও দেখেছি, মানে আপনাকে কি বলবো, আমি অভিভূত এটা দেখে। ডাক্তারবাবুর প্রেসক্রিপশন তিনি হচ্ছে ঠাকুরের সিংহাসনে রেখে দিয়েছেন, ক্যান্সার পেশেন্ট স্টিল ল্যামিনেট করে। আমার উসবাম হচ্ছে, স্টিল টুডে 6 বছর আগে ক্যান্সার অপারেশন, সেই ভদ্রমহিলা নদিয়ার প্রত্যন্ত গ্রাম থেকে 3 মাস অন্তর অন্তর দেখাতে আসেন। তার ছেলে থাকে কানাডায়, ছেলে যখন আসে আমাদের সঙ্গে দেখা করে, তিনি প্রত্যেকটা, শুধু ইনি একা নয়, এরকম আমি ভুরি ভুরি এক্সাম্পল দিতে পারবো যারা আমাদের টিমের কথা শুনে আজকে নর্মাল লাইফে ফিরে এসছে ক্যান্সার অপারেশনের পর। এবার আপনি যেটা বললেন ম্যাট্রিমোনিয়াল ডেডলকের ব্যাপারটা ক্যান্সারে, আমার কি মনে হয় জানেন তো, মানুষের জীবনে প্রায়োরিটি একটা মেইন কথা। ধরুন আমরা এখন এখানে বসে একটা সুন্দর ঘরে পডকাস্ট করছি, বাইরে ধরুন একটা যুদ্ধের দামামা বেজে উঠলো বা কিছু একটা হলো, আমরা কি তখন পডকাস্টটা করবো না আগে নিজেদের প্রাণ বাঁচাবো, কোনটা? সেটা তো প্রায়োরিটি অফ জব কি তাহলে ম্যাডাম? প্রায়োরিটি অফ জব হচ্ছে আমাকে ক্যান্সার থেকে বাঁচাতে হবে। সৌন্দর্যটাই যদি বিয়ের প্রথম মাপকাঠি হয়, তো সেক্ষেত্রে কসমেটিক সার্জারি ভবিষ্যতে করা যেতে পারে। একদম একদম। আগে তো তাকে বাঁচাতে হবে, এই ডিসিশনটাই হচ্ছে মেইন জিনিস। মাথা ঠান্ডা করে আমাদেরও ডিসিশন নিতে হয়, এবং আমরা ঠিক, আমি বলি আমরা হচ্ছে ব্লটিং পেপারের মতো, আমাদের টিমের প্রত্যেকটা লোক ব্লটিং পেপার। মানে পেশেন্ট আমাদের সামনে এসে তার ইমোশনাল সমস্ত কিছু ডিসচার্জ করে। হয়তো এমনও হয়েছে আমাদের রাজ্য থেকে বাইরে চলে গিয়ে 2-3 বার অপারেশন হয়েছে, বাট তা সলভ হয়নি। আমাদের কাছে এসে সেগুলো পুরো ডিসচার্জ করে, তারা ঘন্টাখানেক সময় নিয়ে সেগুলো বলে, আমাদের সেগুলো শুনতে হয়। একই কথা তারা বারবার বলে, একই কথা বারবার জিজ্ঞেস করে, কিন্তু আমাদের শুনতে হয় এবং তাদেরকে আস্থা দিয়ে এভিডেন্স দেখিয়ে বোঝাতে হয় যে আমরা যেটা বলছি সেটা আমাদের কোনো তৈরি করা জিনিস না। হ্যাঁ, তার মধ্যে কিছু মডিফিকেশন হতে পারে আপনার ভালোর জন্য, পেশেন্ট ভিত্তিক, কিন্তু এগুলো সমস্ত বইতে লেখা আছে। এগুলোই যদি আপনি রেজাল্ট ওরিয়েন্টেড, এভিডেন্স বেসড এবং লাস্টে যেটা বললাম নিড বেসড, এইভাবে যদি আপনি এগোন, ইউ উইল উইন দ্য রেস। এটা তাদেরকে বারবার বলা হয়, আপনি সুস্থ হবেন। তার মানে এই ক্ষেত্রে এই মানে এরকম ধরনের সমস্যা যেখানে আসে, আমি স্পেশালি এই কথাটা এই জন্য আজকে বলছি কারণ আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু অনেকটাই যে সম্পর্কের ক্ষেত্রেও এই ধরনের মুখের ত্রুটি কিভাবে আর কি বাধা সৃষ্টি করে, বা সেই জন্যই বলছি যে তাহলে এখানে একটা কাপল কাউন্সিলিং এর ব্যাপার নিশ্চয়ই তাহলে 100 বার থাকবে, 100 বার থাকবে। যদি সেখানে, এবার আপনার এটা দেখতে হবে যে সেটা লাভ ম্যারেজ হচ্ছে না অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে। আচ্ছা এবার অ্যারেঞ্জ ম্যারেজ যদি হয়, সেখানে আমরা বলি ওটা পজ করো, পজ করে আগে হচ্ছে তুমি ক্যান্সার অপারেশন করো, তার বছর দেড়েকের পরে হচ্ছে তুমি, কারণ বিয়েটা তো পালিয়ে যাচ্ছে না জীবন থেকে, হুম লোকে 50 বছর বয়সেও জীবন স্টার্ট করে। একদম এবার তারপরেও তারা হচ্ছে, আজকালকার দিনে আমরা বিভিন্ন জায়গায় দেখছি 40 বছরের পরেও মা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো প্রায়ই আমরা মিডিয়াতে দেখছি, সায়েন্স এতটা এগিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে এরকম ভাবে বলি। এবার নেওয়াটা বা না নেওয়াটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার, হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রেই নেয়। আমরা যখন যুক্তি দিয়ে বলি আগে তোমার ক্যান্সারটা যদি স্প্রেড করে যায় এর মধ্যে, এবং তার এভিডেন্স যদি আমরা দেখাই বা তার স্ট্যাটিস্টিক্স যদি দেখাই, যে কোনো শিক্ষিত মানুষই সেটা বুঝবে। একদম সে তখন লজিকটা কি বলছে, লজিক হচ্ছে আগে আমার প্রায়োরিটি অফ জব কি, প্রায়োরিটি অফ জব হচ্ছে আমার সুস্থ থাকা। সুস্থ থাকাটা কি, সুস্থ থাকা হচ্ছে আমার ক্যান্সার সেলগুলো আগে গুড বাই করে দেয়া, করে তারপরে হচ্ছে যখন সেটাকে শুকাবে, যখন সে মানুষ সুস্থ হবে, অ্যাকাস্টামড হয়ে যাবে নর্মাল লাইফের সঙ্গে, তারপরে আমরা সেটাকে রিকনস্ট্রাকশন করব বা কসমেটিক সার্জারি করব, সেটা পরে। হ্যাঁ আগে তো আগে তো তাকে ক্যান্সারের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা উচিত না। উচিত না, একদমই একদম। আচ্ছা এইবার একটু আসি মুখের অন্যান্য পোর্শন গুলোতে, অর্থাৎ
অনেকেরই দেখা যায় যে সামনের চোয়াল মানে নিচের চোয়ালটা হয়তো কারোর একটু বেশি বার করা বা কারোর উপরে মানে দাঁতটা একটু সামনের দিকে বেশি বার করা। এইগুলোর কি চিকিৎসা রয়েছে তো? 100 বার রয়েছে, এগুলোই তো আমাদের সাবজেক্ট, এবং এগুলো করে আমি খুব আনন্দ পাই। মানে মানে ধরুন আমাদের কাছে কারা আসে, আমাদের কাছে আসে ধরুন 4-5 বছর অন্যান্য জায়গায় ক্লিপ বা ব্রেস যারা ইউজ করেছে, হুম। করে কোনো লাভ হয়নি তাদের। ক্লিপ বা ব্রেস যদি আপনি উপযুক্ত হাতে পড়েন সেক্ষেত্রে লাভ হবেই, আচ্ছা। হতে পারে, আবার নাও হতে পারে। এটা আনপ্রেডিক্টেবল ট্রিটমেন্ট অনেকটাই, বয়সের উপরে, পেশেন্টের তার রেগুলার খাদ্যাভ্যাসের উপরে, ফুড হ্যাবিটের উপরে, সে কিভাবে তার ওরাল হাইজিন মেনটেন করছে তার উপরে, এই সব কিছুর উপরে নির্ভর করছে। কিন্তু দেখা যায় আনফর্চুনেটলি এই ক্লিপ বা ব্রেস যারা ইউজ করেন তারা দু রকম হয়, একটা হচ্ছে রিমুভেবল, একটা ফিক্সড। সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কাছে যারা আসে হুম। ক্লিপ বা ব্রেস ফেলিওর কেসগুলো আসে অন্য জায়গা থেকে। আচ্ছা। তখন আমাদের তাকে কাউন্সেলিং করে আমরা তাদেরকে পুরোপুরি বলে দিই, এটা একটা সেফালোমেট্রিক অ্যানালাইসিস করা হয়, মডেল অ্যানালাইসিস করা হয়। এই দুটো অ্যানালাইসিসের মাধ্যমে আমরা তাদেরকে বলে দিই, ভাই তোমার এটা এই আছে, এরকম হবে। আমাদের কাছে একটা সফটওয়্যার আছে, কম্পিউটারের সাহায্যে আমরা তাকে দেখিয়ে দিই যে তোমার এই ছবি আছে, তোমার কোন ছবিটা পছন্দ, দেখো আমরা এতটা কমাচ্ছি, দেখো তোমার কোনটা পছন্দ। সবগুলো দেখার পরে ও লক করে যে ওইটাই পছন্দ। তো ওটাকে বাইরে বার করে ওর সাইন নিয়ে তার থেকে পুরো মডেলিং করে, হ্যাঁ, মানে ওর এখন যেটা হয়েছে আমাদের সেটা নতুন ডিভাইস। হুম। ধরুন আগে যে মুখের ছাপ নেওয়া হতো, কিভাবে একটা জিনিস জলে গুলে দেওয়া হতো, এখন আমরা সেটা 3D স্ক্যানারের মাধ্যমে করি কম্পিউটারে। আচ্ছা। কম্পিউটারে 3D স্ক্যানারের মাধ্যমে ওপরের চোয়াল নিচের চোয়ালের ইমপ্রেশন নিয়ে সেটা আমরা ট্রান্সফার করি হচ্ছে মডেলে। আচ্ছা। হ্যাঁ, সেটা হচ্ছে করার পরে পেশেন্টকে তারপরে আমরা দেখিয়ে দিই মডেল অ্যানালাইসিস, ফটো অ্যানালাইসিস অ্যান্ড সেফালোমেট্রিক অ্যানালাইসিস। এই তিনটে অ্যানালাইসিসের পর আমরা তাকে বলে দিই তোমার এরকম আসবে, তুমি যদি রাজি থাকো তুমি তাহলে মুভ করতে পারো। আচ্ছা। প্লাস আমরা আরো একটা যেটা করি, আমাদের একটা কনফারেন্সিং রুম আছে, সেখানে আমরা পুরনো পেশেন্ট যারা, ধরুন হুম। এটা তো সপ্তাহে অনেকগুলো অপারেশনই হচ্ছে, হুম, হুম। এরকম কোনো পেশেন্টের সঙ্গে নতুন পেশেন্টের কথা বললে ওদের কি হয়, ওরা আস্থাটা আরো বেশি পায়, ওদের বিশ্বাসটা আর একটু বেশি হয়। তো সেক্ষেত্রে আমরা সেটাও করি। আচ্ছা, এই কানেকশনটাও করিয়ে দেন এই এই যে কথা কানেকশনটা, বলে হ্যাঁ, কথা বলি। উনি কিরম ভালো আছেন বা না, ভালো ভালো আছেন। বা যাই আছেন সেখানে আমরা থাকি না, আচ্ছা। একদম এরকম একটা রুমে তারা সামনে বসে কথা বলি, কথা বলে। উইদাউট এনি ভিজিলেন্স। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তারা হ্যাঁ, সেটা, অবশ্যই। হ্যাঁ, তারা সেটা কথা বলে, কথা বলার পর তারা 100% আমাদের কাছে সাকসেস হয়েছে এটা। ধরুন কারোর উঁচু চোয়াল আছে বা নিচু চোয়াল আছে হুম। বা অত্যাধিক উঁচু চোয়াল, যাকে জীবনে সবসময় লাঞ্ছনার সম্মুখীন হতে হয়, পিএইচডি একজন 1 নম্বর জায়গা ভারতবর্ষ থেকে পিএইচডি করে, তাকে তার বন্ধু বান্ধবদের থেকে লাঞ্ছনা সহ্য হতে হয়েছে মুখের এর জন্য। শুধু বন্ধু বান্ধব কেন, নিজের ভাই বোন রিলেটিভ তারাও পর্যন্ত। তো সেক্ষেত্রে আমরা তাকে আগে আমাদের আমাদের একটা কাউন্সেলিং টিম আছে তার কাছে পাঠাই। আগে তো তুমি মেন্টালি আগে ঠিক হও যে তুমি আবার ফিরে আসবে, আবার তুমি রয়্যাল বেঙ্গল টাইগ্রেস হবে। তো সেটা হওয়ার পরে সে সে যখন বলে ডাক্তারবাবু আমি অপারেশনের জন্য টোটালি ফিট, আমি সমস্ত কেস স্টাডি আপনার দেখে নিয়েছি সব জায়গা থেকে, তারপরেও আমাদের কিছু বলার থাকে, সেগুলো সমস্ত কিছু বলে আমরা অপারেশন করে দিই। ম্যাক্সিমাম 3 to 4 আওয়ার্স টাইম লাগে। হ্যাঁ, তো হুম। তারপর মোটামুটি ফিট হতে লাগে 24 ঘন্টা। অপারেশনের পর 24 থেকে 48 ঘন্টার মধ্যে সে তার নর্মাল লাইফে ফিরতে পারে। আচ্ছা। এবার যদি আমাদের কথা শুনে, এবার ধরুন কেউ, কোনো একটি ছেলে রিসেন্টলি এসেছিল ডাহেরি ওয়ান সোন থেকে, এটা বিহারের একটা জায়গা, সোন নদীর ধারে হুম, একটা, হুম, হুম। এটা একটা শহর, সেখান থেকে হুম। এসেছিল, আমি নাম বলছি না ছেলেটি। তো সে এসে আমাদের কাছে অপারেশন করেছে। অপারেশন করার 2 দিনের মধ্যে আবার গুটখা খৈনি খেতে আরম্ভ করেছে। আর চোখে পড়বি তো পর, হসপিটালে আমারই ফেস হয়েছে। আমি বললাম, কি রে তুই এরকম খাচ্ছিস কেন? না স্যার এটা না খেয়ে থাকতে পারি। তাহলে আমাদের দিয়ে অপারেশন করালি কেন, তোর তো ইনফেকশন হয়ে যাবে। এই করে তাকে আগে নিয়ে গিয়ে আমার চেম্বারে বোঝালাম, 0.5 ঘন্টা টাইম দিলাম। তারপরে সে চোখ দিয়ে জল ফেলে ফেলে বললো আমার একটা ব্রেকআপ হয়ে গেছে, তাই জন্য ওই কইনি আমার কাছে এখন আমার বান্ধবীর হচ্ছে ইয়ে কি বলে ওটাকে, তার হচ্ছে সাবস্টিটিউট। এটা কোনো হয় বোকা, তুই এখন যা তোর মুখ হয়ে গেছে আবার তুই দেখবি কাউকে না কাউকে তোর জন্য ভগবান ঠিক রেখে দিয়েছে। একদমই, একদমই।
আচ্ছা ডাক্তারবাবু, এই ধরনের অপারেশন গুলো হওয়ার পরে এগুলো মানে দীর্ঘস্থায়ী হয়, তাই তো? মানে হ্যাঁ, এগুলো স্টেবল, পরবর্তীকালে এগুলো পুরো stable? স্টেবল। হ্যাঁ, রিল্যাপস করার কোনো জায়গা নেই। আচ্ছা, আচ্ছা, এইবার একটু আসি যে আপনি তো মানে ওরাল কসমেটিক সার্জারিও করছেন, তাহলে সেই ব্যাপারটা নিয়ে একটু বলুন যে কি ধরনের পেশেন্ট আপনার কাছে আসছে, বা আপনার কাছে তারা কিভাবে সুস্থ দেখুন, হয়ে যাচ্ছে। কসমেটিক একটা বিশাল ওয়ার্ল্ড। হুম। কসমেটিক হচ্ছে, আমার কাছে বিভিন্ন ধরনের পেশেন্টরা আসে। কসমেটিক আসে, টিনেজাররা আসে, ইয়াং অ্যাডাল্টরা আসে, মিড এজের ওমেনরা আসে, ছেলেরাও পিছিয়ে নেই, ছেলেরাও আসছে। আচ্ছা। তার সঙ্গে আসে যারা ট্রান্সজেন্ডার, ওদের একটা স্পেসিফিক কিছু ডিমান্ড থাকে, তারা আসছে। একটু মিড এজের পর যারা একটু জেঠিমা বা একটু কাকিমাদের মতো হয়ে গেছে, মিড এজের পর বলছি, পোস্ট মিড এজ, তারাও আসছেন যে আমার স্কিনটা একটু ঠিক করে দিতে হবে, কারণ আপনি পড়েছেন এরকম আমার এক বন্ধুর, হ্যাঁ, আমার বলিরেখা পড়ছে কপালে, বা জ লাইনটাকে একটু শার্প করলে বেটার হয়। এটা না মানুষের একটা সফিস্টিকেশন, কসমেটিকটা। কারণ কসমেটিক অ্যান্ড এস্থেটিক এটা ওতপ্রোতভাবে জড়িত। কসমেটিক অ্যান্ড এস্থেটিক ওতপ্রোতভাবে জড়িত, তার সঙ্গে হচ্ছে ফাংশনাল। ধরুন কসমেটিক্স একটা প্রসিডিওর করা হলো, কিন্তু ফাংশন জায়গাটা নষ্ট হয়ে গেল, সেটা করে তো কোনো লাভ নেই। আপনাকে এখন যে দেখতে যা আছে তার থেকে আরো সুন্দর করে দেওয়াটাই হচ্ছে কসমেটিক। এর মধ্যে এখন যেটা প্রচন্ড কলকাতায় চলছে, মানে আমার ওখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে 5D আইব্রো লিফটিং। 5D আচ্ছা। আইব্রো, 5 ডাইমেনশনাল আইব্রো লিফটিং। ঠিক কোরিয়ান মেয়েদের মতো হয়ে যায় মুখের এই জায়গাটা, আইব্রোটাকে টানা করে দেয়া হয়, মানে সেই বিভিন্ন আমরা কাব্যতে আগে পড়েছি না, টানা টানা চোখ, ওই ধরনের টানা টানা করে দেয়া হয়। ফেস লিফটিং, এগুলোতে কোনো দাগ থাকে না কিন্তু। ব্লেফারোপ্লাস্টি, ফেস লিফটিং মানে হচ্ছে ধরুন এই বয়স হলে এই জায়গাটা ঝুলে যায়, ঝুলে বা যায়। জায়গোমার এই জায়গাটা ঝুলে যায়, সেটাকে টেনে দেয়া হয় ভেতর থেকে, যা করা হয় ভেতর থেকে, কোনো দাগ থাকবে না। আরেকটা যেটা করা হয়, যদি ফেসে এক্সেস ফ্যাট থাকে সেক্ষেত্রে ফ্যাট রিডাকশন করা হয়। এছাড়া তো রাইনোপ্লাস্টি বললাম, জেনিওপ্লাস্টিটা বাদ গেল, জেনিওপ্লাস্টিটা হচ্ছে চীন। ধরুন কারোর চীন নেই, সেক্ষেত্রে থুতনি তৈরি করে দেওয়া যায়। লিপের সার্জারি, এটা ভেরি ইম্পর্টেন্ট, মানে লিপের সার্জারি মানে হচ্ছে চেলোপ্লাস্টি। চেলোপ্লাস্টি এখন তো মানে চীন এবং ওর আশেপাশের দেশগুলো, তাইওয়ান, তারপরে ধরুন আপনার ব্যাংকক, এগুলো এইসব জায়গাগুলোতে খুব পপুলার। হ্যাঁ, কিন্তু কলকাতায় আমরা অনেক আগে স্টার্ট করে দিয়েছি এদের থেকে। ওখান থেকে পেশেন্ট আসে, আমি একটা কনফারেন্সে গেছিলাম, ওরা বলছে একটু তু তু করে ইংলিশটা বলে, টিএইচ, বলে উই আর ডুইং দিস, আমি বললাম উই হ্যাভ স্টার্টেড, সি মাই পেপার, সি মাই পাবলিকেশন। আমরা এটা 10 বছর আগে স্টার্ট করে দিয়েছি। 10 বছর আগে আমরা এটা স্টার্ট করেছি এবং অনেকেই এটার উপভোক্তা। আমি নাম বলছি না, কলকাতা সহ বিভিন্ন জায়গার অনেকেই আমার হাতে কাজ হয়েছে এদের, এবং এটা দীর্ঘস্থায়ী। দীর্ঘস্থায়ী মানে লাইফ লং। এরপরে আপনি কসমেটিকে বলবেন স্মাইল ডিজাইনিং। স্মাইল ডিজাইনিং মানে আঁকা বাঁকা দাঁত, দাঁতে গ্যাপ, দাঁতে দীর্ঘদিন হুক্কা বা সিগারেট বা ওয়েভ খাওয়ার জন্য, এখন তো ওয়েভের খুব চল উঠেছে কলকাতায়, ওয়েভ নেওয়ার জন্য দাঁতে কালো কালো দাগ হয়ে গেছে, বা খৈনি এইসব নেওয়ার জন্য, বিভিন্ন আপনার নেশাদ্রব্য সেবনের জন্য বিভিন্ন দাগ হয়ে গেছে, এটাকে সুন্দর মুক্তঝরা হাসি দেয়া যায় কাটাছেঁড়া ছাড়াই। আচ্ছা। এটা হাসিতে হীরক দ্যুতি বলে এই ব্যাপারগুলোকে। আচ্ছা। এটা আর হচ্ছে আপনার ধরুন সামনে ফোকলা দাঁত, কারুর আহ, ছোটবেলায় ঘুষোঘুষি করতে গিয়ে একটা দাঁত উড়ে গেল, বা কেউ পড়ে গিয়ে দাঁত ভেঙে গেল, সেখানে ইমপ্ল্যান্ট করা যায়। কেউ যদি ইমপ্ল্যান্টের খরচ না দিতে পারেন, ইমপ্ল্যান্ট কস্টলি, সেক্ষেত্রে ফিক্সড আর্টিফিশিয়াল ইম্পোর্টেড টিথ, যেটা খোলা পড়ার দরকার নেই। আচ্ছা। আমি আপনাকে পাঠিয়েও দিয়েছি একজন, সে বিফোর অ্যান্ড আফটার ছবি, সেখানে দেখা যায় যে লাইফ লং জারকোনিয়া দিয়ে করা হয়, কোনো অসুবিধা নেই। এখানে একটা জিনিস আমি দর্শকদের জন্য বলে রাখি, যখনই আপনি ফিক্স দাঁত করবেন যেখান থেকেই করান না কেন, মেটাল সেরামিকটাই ইউজ করবেন না। কারণ মেটাল এটা না, অনেক সময় কি হয়, এটা বয়স বাড়ে তো, মানুষের বয়স বাড়লে হয়তো কোনো না কোনো সময় এমআরআই করতে হতে পারে, সিটি স্ক্যান করতে হতে পারে, সেখানে বন্ধ করে দেয়, সেখানে করতে দেয় না। কিন্তু জার্কোনিয়া এমন একটা জিনিস যেটা দিয়ে আপনি সব কিছু করতে পারেন, আচ্ছা। আচ্ছা। এবং সেটা টোটালি কম্পিউটারাইজড, মানে আচ্ছা। কম্পিউটারের সাহায্যে এটা হয়।
আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এইবার জানবো যে এই যে আমরা এতগুলো অস্ত্রোপচারের ব্যাপারে বললাম, এগুলো কি খুব খরচ সাপেক্ষ? মধ্যবিত্ত নাগালের মধ্যে আপনি আমার ইউটিউবটা দেখুন না, ইউএসএ রিসার্চ ম্যাগনেটোফেসিয়াল যে চ্যানেলটা আছে, প্রচুর মধ্যবিত্ত মানুষ করছে। তারা কি সবাই একেবারে কোটিপতি? আচ্ছা। আমাদের সল্টলেক ডেন্টাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল ফাউন্ডেশনের মাধ্যমে আমরা যেটা বলি, দেখুন এখানে কিপটামি করলে হবে না। এখানে যদি কেউ ভাবে যে সরকারি পরিষেবা পাবে, সেটা তো নয়, এটা সরকারি নয় প্রথমেই। আমরা যেটা করছি, মধ্যবিত্ত মানুষের পরিষেবার নাগালের মধ্যে এটাকে নিয়ে আসার চেষ্টা করেছি, এবং সেটা আমরা সাকসেস। এই প্রজেক্টে আমরা 100% সাকসেস। আমাদের কাছে নর্থ ইস্টার্ন রিজিয়ন কেন, ভারতের প্রত্যেকটা কোণের থেকে আপনি পেশেন্ট পাবেন, এবং পৃথিবীরও বহু জায়গা থেকে তারা এসছে, ফেলিওর কেস এখানে এসে সলভ করে গেছে। এখন এখানে কি কি লাগে? এখানে একটা ওটি লাগে, সে অপারেশনের পরে থাকবে 2-1 দিন নার্সিংহোমে, সেটার ব্যবস্থা করতে হয়। ক্যান্সারের পেশেন্ট হলে আরও বেশি দিন থাকতে হয়। ফলে এই একটা অ্যাসেসারি অ্যাকুমুলেটেড খরচা আছে, অ্যাকুমুলেটেড একটা অ্যাসেসারি খরচা আছে। ধরুন যে কোনো একটা নার্সিংহোম, ধরুন আপনার বাড়ির আশেপাশে অনেক নার্সিংহোমই আছে, উডল্যান্ড আছে, সব কিছু আছে, হ্যাঁ, সেখানে করতে গেলে যা খরচা হয় তার হাফের হাফ খরচে আপনি সেটা করে দিন। আচ্ছা, তাহলে তো খুবই ভালো, মানে মধ্যবিত্তের মধ্যে হলে মধ্যবিত্ত নাগালের মধ্যে, নাগালের মানে আমি আপনাকে এটা হলফ করে বলতে পারি, আপনি যদি ইউটিউবটা দেখেন, তারা প্রত্যেকে পেশেন্টরা বলছে আপনারা এখানে আসুন, মানে কতটা স্যাটিসফাইড। satisfied। আমি আপনাকে একটা ভিডিও পাঠিয়ে দেবো, মানে আই ওয়াজ স্পেলবাউন্ড, মানে আমার আবার হাতে মানে শিওরণ হচ্ছে আর কি। সেটা হচ্ছে, ওরা গেছে পুরীর মন্দিরে পুজো দিতে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। সেখানে গিয়ে পুরীর মন্দিরের পাশে ভেতরে ছবি তুলতে দেয় না, আপনি জানেন। পুরীর মন্দিরের সামনে কিছুভাবে ম্যানেজ করে সেখান থেকে ছবি তুলছে যে আমরা জগন্নাথ দেবের কাছে ডক্টর অনির্বাণ সেনগুপ্তর নামে পুজো দিচ্ছি, ডাক্তারবাবু যাতে ভালো থাকেন। বাবা, এর থেকে বড় হ্যাঁ, প্রাপ্তি মানে তো আর এটা কিছু এটা হয় বড় না। প্রাপ্তি নেই। আপনি এটা আর কিছু দেখাবেন আপনার এই চ্যানেলের মাধ্যমে, মানে আমি আপনাকে পাঠিয়ে দেবো, এক্ষুনি পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। যে এইবার আমাদের আলোচনার প্রায় শেষের দিকে একটা প্রশ্ন আপনার কাছে রাখছি, সেটা হচ্ছে যে অনেক তরুণ তরুণী আছে যারা নিজেদের মুখের গঠন এরকম প্রতি চোখে বিনম্রতা, আপনি তাদের উদ্দেশ্যেই বা কি বলবেন? আর সমাজে যে তাদের নানা কটূক্তি করে তাদের উদ্দেশ্যেই বা কি বলবেন? আমি দুটো কোটেশন দেবো। একটা কোটেশন হচ্ছে, লেট দেম বার্ক। যারা আপনাদের বার্কিং করছে তাদেরকে বার্কিং করতে দিন, মিট করুন আমার সঙ্গে, আমি নিশ্চয়ই আপনাকে সলভ করে দেবো। জীবনটাকে জীবাশ্ম করবেন না, এটাই হচ্ছে একটা কথা। এক লাইনে 100% নতুন প্রযুক্তির সাহায্যে পেইনলেস ভাবে আপনার মুখটাকে সুন্দর করে দেওয়া যায়, যার প্রমাণ প্রচুর রয়েছে। 20,000-এর উপর তার প্রমাণ রয়েছে। সেটা আপনি সার্চ করে ইন্টারনেটে দেখে নিন আপনারা, নিয়ে আপনি ম্যাডামের এই পডকাস্টের মাধ্যমে যারা দেখছেন, আসুন, আমরা নিশ্চয়ই ব্যবস্থা করে দেবো। বেশ। আর আমাদের এই আলোচনা শুনে বা আপনার মানে এই পরামর্শ শুনে এবার আপনার কাছে যারা আসতে চাইবেন আমার বন্ধুরা, তারা কিভাবে আসবেন? তারা আপনার আসবেন হচ্ছে, হ্যাঁ ডিটেলটা একটু দিয়ে দিন। হ্যাঁ, ডিটেলটা আমি বলছি। আমাদের হেল্পলাইন নাম্বার আছে, সেই হেল্পলাইন নাম্বারে যদি ফোন করে, সেই ফোন নাম্বারটা হচ্ছে 9830216701। আবারও বলছি, 9830216701। একটা এজেন্সির মাধ্যমে ওরা ঠিক মতো করে, যেহেতু প্রচন্ড ভিড় হয়, ওখানে স্লটগুলো করে ওরা ওইভাবে অ্যাপয়েন্টমেন্ট দেয়। আমাদেরটা হচ্ছে সিটি সেন্টারের খুবই পাশে, মা কালীর মন্দিরের পাশে, EC61, সল্টলেক ডেন্টাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল ফাউন্ডেশন। মানে আসুন, দেখুন, আপনাদের ভালো লাগবে। আচ্ছা আচ্ছা। ডাক্তারবাবু, আর আজকে ম্যাডামকে আরেকটা আপনাকে রিকোয়েস্ট, আপনার এই পডকাস্টের মাধ্যমে যারা আসবে, তাদের অপারেশনের পর তারা যদি বসতে চায় পডকাস্টে, আপনি কিন্তু অ্যালাউ করবেন। একদম নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে মানুষ আমিও বুঝতে পারবে যে এই অ্যাডভার্টাইজমেন্টের জগতে এখনো কিন্তু কোহিনূর হিরে মার্কেটে রয়েছে। একদমই নিশ্চয়ই, আমিও অন ক্যামেরাই বলছি যে আপনারা যদি বন্ধুরা একটু স্যারের কাছে যান আপনাদের কোনো রকমের সমস্যার সমাধানের উপায় খোঁজার জন্য, এবং সেই সমস্যার যদি সমাধান পেয়ে যান, আর চাইলে আপনারাও আমার এই পডকাস্টে আসতে পারেন, আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। আপনাদের আমরা সবসময় স্বাগত জানাবো। ডাক্তারবাবু, আমার পডকাস্টে আসার জন্য আপনাকে অনেক নমস্কার। ধন্যবাদ। আর বন্ধুরা, আশা করি আমাদের আজকের এই আলোচনা এবং ডাক্তারবাবুর এই মূল্যবান পরামর্শ আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আজকের এই আলোচনাটি, তাহলে শেয়ার করবেন,
লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে আপনাদের আর কি কি সমস্যা রয়েছে বা কি কি বিষয় আপনারা আরো জানতে চান। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে আসি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে স্বাস্থ্য সংবাদে আগামী পর্বে। নমস্কার।